মন কেমনের বৃষ্টি, লেখনীতে পুষ্পিতা প্রেমা। পর্ব সংখ্যা 4। আজিজ চৌধুরীর কথা শুনে অবাক হয়ে তাকালো ঈশা। তার চোখ গলে পানি বেরিয়ে আসার আগে বেরিয়ে এলো একদলা ঘৃণা। এরা কি মানুষ? নিজেদের স্বার্থের জন্য তারা একটি ছোট্ট মেয়েকে ব্যবহার করছে। প্রয়োজন ফুরিয়ে গেলে যে ছুঁড়ে ফেলে দেবে তার বলার অপেক্ষা রাখে না। ঈশার চোখজোড়া ছলছল করে উঠল। আজিজ চৌধুরী বলল, তোমার মামা মামিকে বিয়ের আগে এই শর্ত দিয়েছিলাম যে তুমি আদির নামে মাত্র স্ত্রী হয়ে থাকবে, শুধুমাত্রই তার দেখাশোনা করার জন্য। কিন্তু এখন সেই নামে মাত্র স্ত্রী শব্দটাও থাকবে না। আইমিকে তুমি বলবে আদির দেখাশোনা করার জন্য শুধু এই বাড়িতে থাকো, স্বামী স্ত্রীর কথা যাতে একদম না ওঠে। ঈশা কাটকাট জবাব দিল, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। আমি কেন অন্য মেয়েকে আমাদের মাঝে ঢুকতে দেব যেখানে উনি শুধুমাত্র আমাকেই চাই? আজিজ চৌধুরী ঈশার কথা শুনে অবাক হলেও দেখালো না। মেয়েটাকে যতটা ভীতু ভেবেছে তার চাইতে একটু বেশি সাহসী মেয়েটা। আজিজ চৌধুরী শান্তভাবে বলল, আদি সুস্থ হয়ে গেলে তোমাকে এমনিতেও চিনবে না। ওর জীবনে ঈশা নামক কোনো মেয়ের স্থান নেই, থাকার কথাও নয়। ঈশা তেরা জবাব দিল, উনি না বলা পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আজিজ হাসলো, বলল, অসুস্থ আদি মিষ্টিকে চেনে, কিন্তু সুস্থ আদি শুধুই আইমিকে চেনে। সুস্থ হয়ে গেলে ও তোমাকে এমনিতেও চিনবে না। তাছাড়া আদি সুস্থ হওয়া পর্যন্ত তোমার এই বাড়িতে থাকতেই হবে। যাওয়ার কথা উঠছে কেন? ঈশার চোখ থেকে দুফোঁটা জল গড়ালো। সে আড়ালে মুছে তা বলল, উনি আগে সুস্থ হয়ে উঠুক, তারপর দেখা যাবে। আজিজ চৌধুরী এবার গর্জে ওঠেন, বলেন, তোমার কি কথা কানে যায় না? তুমি তোমারটাই বলে যাচ্ছ, আমি কি বলেছি বুঝতে পেরেছো? ঈশা জিজ্ঞেস করলো, কি বলতে চাইছেন? আজিজ চৌধুরী সহজ সরল ভঙ্গিতে জবাব দিল, আইমিকে বলতে হবে আদি সুস্থ হয়ে গেলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে, আদির জীবন থেকেও। টাকার জন্য তুমি এই কাজটা করছো। ঈশা অবাক হয়ে তাকায়। সে প্রবল ঘৃণা নিয়ে উচ্চারণ করলো, টাকা? আমাকে তো এসব বলে এ বাড়িতে আনা হয়নি। আমি এই বাড়িতে এসেছিলাম একজন অসুস্থ স্বামীর স্ত্রী হয়ে, যাকে সুস্থ করে তোলাই আমার ধর্ম। সুস্থ হয়ে গেলেও সে আমার, সংসারটা আমার। কিন্তু এখন দেখছি আমাকে সবাই হাতের পুতুলের মতো নাচাচ্ছে। কেমন বিবেক আপনাদের? আজিজ চৌধুরী ঈশার কথায় জবাব দিলেন না, শুধু বললেন, তোমাকে আমার শর্ত মানতেই হবে, না হলে তোমার মামা মামিকে আমি পুলিশে দেব। কারণ বিয়েটাতে এই শর্ত ছিল, যা মানার জন্য তোমার মামা মামিকে আমি 4 লক্ষ টাকা নগদ দিয়েছি। সবকিছুর প্রমাণ আছে আমার কাছে। কি চাও তুমি? তোমার মামা মামি জেলে পচে মরুক নাকি? ঈশা মুখ ফিরিয়ে নেয় ঘৃণায়, বলে, আর আমার সাথে যে অন্যায়টা হচ্ছে, অন্যায় করছেন তার শাস্তি কি হতে পারে? আজিজ চৌধুরীর মিজাজ চড়ে গেল। বেয়াদব মেয়েটা তার মুখে মুখে কথা বলছে, এমন দুঃসাহস আজও কারো হয়নি। গর্জন করে বলল, আমাকে কেন বলছো? তোমার মামা মামিকে গিয়ে বলো। তারা তো টাকা গিলে বসে আছে। আদি আগের চাইতে সুস্থ হয়েছে শুধু তোমার কারণে। তাই তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইছি না। যা বলেছি তাই বলবে আইমিকে। যদিও আইমিকে আমরা বলে দিয়েছি, তোমাকে জিজ্ঞেস করলে আমি যা বলতে বলেছি তাই বলবে, নয়তো তোমার মামা মামিকে নিয়ে ভেবে দেখবো। ঈশা ঠায় দাঁড়িয়ে থাকে, বলে, কতদিনের জন্য কিনেছেন আমাকে? যতদিন না আদি সুস্থ হয়। আজিজ চৌধুরীর নির্বিকার জবাব, যদি আমি এখনই চলে যাই? আজিজ ঈশার কথাই ভড়কে যান, বলে, এখন যেতে পারবে না তুমি। কাগজে উল্লেখ আছে আদি সুস্থ হওয়া না হওয়া অব্দি তোমাকে এখানেই থাকতে হবে। তারপর চলে যাও, সমস্যা নেই। আজিজ চৌধুরীর কথা শেষ করার আগেই আলিয়া চলে আসলো, বলল, তার আর দরকার নেই। আদি যদি এরকম শান্তশিষ্ট থাকে তাহলে আইমির কথা অনুযায়ী ভারতের অন্যতম শীর্ষ নিউরোসার্জন ডক্টর VS মেহতাবের কাছে আদিকে নিয়ে যাব। আদিকে শুধু নিয়ে যেতে পারলেই হবে, আর আদিকে যাওয়ার জন্য রাজি করাবে তুমি ঈশা। ঈশা চোখে বিস্ময় নিয়ে উচ্চারণ করলো, ভারতে? এখানে কি চিকিৎসা নেই নাকি? আলিয়া জবাব দিল, আমি চাই আমার ছেলের প্রপার ট্রিটমেন্ট পাক, পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। এসব টোটকা চিকিৎসায় কাজ হবে না। তোমার কারণে আদি আগের চাইতে শান্ত হয়েছে ঠিক, কিন্তু আদির স্মৃতি এখনো ফেরেনি। হিপোক্যাম্পাস এখনো রিকভার হয়নি। তার না স্মৃতি ফিরছে, না সে স্মৃতি সংরক্ষণ করতে পারছে। এভাবে তো চলবে না। এবার আইমির কথা শোনা যাক। তোমার কাজ হবে শুধু আদিকে ভুলিয়ে ভালিয়ে রাজি করানো, সেটা হোক জোর করে কিংবা ওর প্রতি তোমার মন বিষিয়ে। ঈশার পায়ের তলার মাটিটা যেন এবার নড়বড় করে উঠল। ডক্টর তার সামনে থাকবে না, এটা কি করে হয়? ডক্টরকে সে কি করে রাজি করাবে? ডক্টর যে মিষ্টিকে ছাড়া কিছু ভাবতেই পারে না। আজকাল তো ডক্টর অভিমান করাও শিখে গিয়েছে। অভিমান করে যদি কোনো কিছু একটা করে বসে। ঈশা দিশেহারা হয়ে পড়ল। তার ছোট্ট মাথায় কি করবে সে ভেবেই পেল না। তার খুব করে আজ কাঁদতে ইচ্ছে হলো। মৃত মা বাবার প্রতি খুব অভিযোগ তুলল সে।
ছাদের এক কোনায় রেলিং ঘেঁষে এসে বসে পড়লো, চিৎকার করে বলল, তোমাদের সাথে আমাকেও কেন নিয়ে গেলে না মা? আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে কেন রেখে গেলে বাবা? এখানে তো আমার কেউ আপন নেই, কেউ না। আজ তোমরা থাকলে আমার সাথে এত বড় অন্যায় কখনো হতে দিতে না। তারা তাদের ছেলের জন্য আমাকে ব্যবহার করছে। যখন তাদের ছেলে সুস্থ হয়ে যাবে তারা আমাকে ছুঁড়ে ফেলে দেবে। তারাও, তাদের ছেলেও। আমাকে কেন নিয়ে গেলে না তোমরা? আমি আর সইতে পারছি না, এত কষ্ট আমি আর নিতে পারছি না। আমি তো ডক্টরের সাথে ভালো থাকতে চেয়েছিলাম। এত দুঃখ কষ্ট অনিশ্চয়তার মাঝে একটুখানি সুখ খুঁজেছিলাম। এটাই আমার দোষ হয়ে দাঁড়ালো, সবচাইতে বড় ভুল হয়ে দাঁড়ালো। আমি এখন কি করব? ডক্টরকে দেখা ছাড়া আমি কিভাবে থাকবো? কাঁদতে কাঁদতে ঈশা মাথা রেলিংয়ে এলিয়ে দেয়। হেঁচকে তুলে ডাকে, ডক্টর। আদি মিনিকে শক্ত করে ধরে রাখে। পেছনে দাঁড়ানো লম্বা সুন্দর মেয়েটার দিকে তার ফিরতে ইচ্ছে করছে না। মিনিকে ওই মেয়েটার কাছে দিতেও যাচ্ছে না। মিনি আদির হাতের চাপে ব্যথা পায়, আর্তনাদ করে ডাকে, মিষ্টি, মিষ্টি। আইমি আদির চেহারাটাও দেখতে পাচ্ছে না। পেছনে দাঁড়ানো অবস্থায় সে আবারও বলে, আদি, আমি মিনির সাথে কথা বলতে এসেছি, ওকে একটিবার দাও আমার কাছে। আদি যেন আবারও কেঁপে উঠল। আইমির দিকে না তাকিয়ে দরজার দিকে একবার তাকালো। মিষ্টির ওপর তার রাগ উঠছে আজকাল। মিষ্টি তাকে ফেলে রেখে কোথায় চলে যায়? আইমি আদির দৃষ্টি অনুসরণ করে বলে, আদি, তুমি কি কাউকে খুঁজছো? আদির মুখ ফিরিয়ে নিয়ে মিনিকে কিছুক্ষণ এই হাতে ওই হাতে নিতে থাকে। মিনি ছাড়া না পেয়ে রাগ ঝাড়ে আদির হাতের ওপর ঠোকর দিয়ে। আদির যন্ত্রণা হচ্ছে বারবার এক জায়গায় আঘাত পেয়ে। সে চোখ মুখ খিচে সহ্য করে নেয়। মিনিও যেন প্রতিযোগিতায় নামলো। সে আদির হাতে সমান তালে ঠোকর দিয়ে যাচ্ছে। আদি মিনিকে আরো সুযোগ দিল। আইমি গলা উঁচিয়ে দেখতেই চোখ পড়ে সেই দৃশ্য। আদির হাতে ঠোকর দিয়ে দিয়ে রক্ত এনে ফেলেছে মিনি। আইমি দৌড়ে যায়, উৎকণ্ঠিত গলায় বলে, আদি, তোমার আঘাত লাগছে না? কি করছো তুমি আদি? মিনিকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আদি সরে গেল। নিজের হাতটি নিজের বুকের কাছে নিয়ে এসে বলল, না, আমি তোমাকে দেব না, চলে যাও। আইমি অনুরোধ করে বলল, আদি, তুমি ব্যথা পাচ্ছ, আচ্ছা মিনিকে দিও না, শুধু ওকে ছেড়ে দাও, তোমার হাতে রক্ত। আদি। আদি চোয়াল শক্ত করে চিৎকার করে ডাকে, মিষ্টিকে। আইমি তখনও ভড়কে যায়, বলে, আদি, আদি, তুমি শান্ত হও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমাকে আর ডিস্টার্ব করবো না, কখনো ডিস্টার্ব করবো না। আদি যদি খেয়াল করে দেখতো তাহলে বুঝতে পারতো আইমির চোখ জোড়া ভিজে উঠেছে। আদি তার জায়গায় দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে, গায়ে সমস্ত শক্তি দিয়ে ডেকে ওঠে মিষ্টিকে। আইমি রুম থেকে বেরোতেই দেখতে পায় ঈশাকে। বলে, তুমি এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলে কেন ঈশা? ঈশা চোখ সরিয়ে অন্যদিকে তাকায়, বলে, কাজের লোক তো, তাই অনুমতি না নিয়ে কি করে ঢুকি? আইমির হঠাৎ মায়া হলো মেয়েটার প্রতি। মেয়েটি নিশ্চয়ই তার 2-3 বছরের ছোট হবে। আইমি সামান্য হাসার চেষ্টা করে বলে, তুমি আমাকে আপু বলতে পারো, আর তুমি আদির জন্য যা করছো তার জন্য আমরা সবাই তোমার কাছে ঋণী। ঈশা ব্যঙ্গ করে হাসে, বলে, ঋণী কেন হবেন? আমি তো টাকার জন্য এসব করছি, তাই না? আপনাকে তো আজিজ চৌধুরী তেমনটাই বলেছে। আইমির হঠাৎ মনে হলো তাকে যা বলা হয়েছে সবটা মিথ্যা। এ মেয়েটির চোখ ছলছল করছে এবং চোখ তো কথা বলছে অন্য কথা। একটুকুনি একটা মেয়ে, এত মিষ্টি একটা মেয়ে শুধুমাত্র টাকার জন্য? পরক্ষণে তার মাথায় এলো, না, টাকার জন্য মানুষ অনেক নিচে পর্যন্ত নামতে পারে। সেখানে ঈশা তো কাজ করে টাকা নিচ্ছে। তাছাড়া এমন 3rd ক্লাস ফ্যামিলির মেয়েরা যে কোনো কিছুই করতে পারে। নিজেকে বিক্রি করা এদের কাছে নিত্যদিনের ব্যাপার। যে মেয়েটার ওপর এতক্ষণে আইমির মায়া হচ্ছিল, সেই মেয়েটার ওপর মুহূর্তেই ঘৃণা ভেসে উঠল। আইমি নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে আবারও আদির গর্জন শোনা গেল। তখন ডাক এলো মিষ্টি নামে। ঈশা আইমি দুজনে কেঁপে। আইমি একবার দরজার দিকে তাকিয়ে আরেকবার ঈশার দিকে তাকায়, তারপর চোখ দুটো মুছে চলে যায়। বলে যায়, আদিকে আমি নিয়ে যাব। ধীর পায়ে ঈশা রুমে ঢুকে পড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পিঠ করে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে নেয়। আদি কোনো আওয়াজ শুনতে না পেয়ে যখন পিছু ফিরে তখন মিষ্টিকে দেখে। তৃষ্ণার্ত চোখে চেয়ে থাকে মিষ্টির দিকে। চোখ সরে না, পলক নড়ে না। মিনি ছাড়া পেয়ে ডানা ছাপটায়, আদিকে খুব বকা দেয়। ঈশা এদিক ওদিক তাকিয়ে আদির দিকে তাকাতেই তার দিকে অপলক তাকিয়ে থাকা চোখ দুটোতে চোখ পড়ে যায়। কিছুক্ষণ যেতে না যেতেই ঈশা চোখ সরিয়ে নেয় অন্যদিকে। আদি নিজের হাতের দিকে চেয়ে আবারও হাত লুকিয়ে ফেলে। দরজায় খিল দিয়ে বিড়বিড় করে বলে, আর কেউ আসবে না, যদি আসে ধাক্কা দিয়ে বের করে দেব। ঈশা শোনে ও না শোনার মতো করে দাঁড়িয়ে থাকে। আদি ঈশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগোতে ভয় পায়। আজকাল মিষ্টি ভালোভাবে কথা বলে না, মিষ্টি করে হাসে না, হুটহাট জড়িয়ে ধরে না, লজ্জা পেয়ে বুকে মুখ গুজে না, চোখে চোখে কথাও বলে না। এই মিষ্টিকে তো আদি চেনে না।
আদি গুটি গুটি পায়ে এসে ঈশার সামনে গিয়ে দাঁড়ায়। কি বলবে খুঁজে না পেয়ে আমতা আমতা করতে থাকে, মাথা চুলকায়। ঈশা এবার চোখ তুলে তাকায়। আদি ঈশাকে তাকাতে দেখে ঠোক গিলে, কিছুই বলতে পারে না, যেন মিষ্টির দৃষ্টি তাকে পুরোপুরি নির্বাক বানিয়ে দিয়েছে। ঈশা থমথমে গলায় জানতে চায় কি হয়েছে। আদি এবার ভড়কে যায়, মুখের ভঙ্গি তার পাল্টে যায়, মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে থাকে। ঈশা এভাবে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ সরিয়ে অন্য দিকে হাঁটা ধরে। আদি তেজালো সুরে ডাক দেয়, মিষ্টি। ঈশা সাথে সাথে জবাব দেয়, এভাবে ডাকবেন না, মিষ্টিকে ছাড়া থাকতে শিখুন, আপনি ছোট বাচ্চা নন। আদির চোখ জোড়া ঝাপসা হয়ে ওঠে প্রগাঢ় অভিমানের কারণে। অদ্ভুতভাবে সে আবারও ডাক দেয়, মিষ্টি। ঈশা বিরক্তিকর শব্দ বের করলো মুখ দিয়ে, বলল, আপনার মা বাবা স্বার্থ হাসিল করার জন্য আমাকে ব্যবহার করছে। আপনি কিসের জন্য ব্যবহার করেন? কি স্বার্থ আপনার? আদির নির্বোধ মাথায় যেন এত কঠিন কথা ঢুকলো না। অদ্ভুত চাহনি নিয়ে বলল, তোমার কি রাগ উঠেছে মিষ্টি? ঠিক আছে, আমি তোমার সাথে আর কোনো কথা বলার চেষ্টা করব না, আমার সাথে এভাবে কথা বলো না। ঈশা আদির মুখ দেখার চেষ্টা করলো, তার মনটাই খারাপ হয়ে গেল। ডক্টরকে এভাবে বলাটা ঠিক হয়নি। ঈশা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টা পরে বেরিয়ে আসলো। ডক্টরকে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখলো। বলল, কি সমস্যা? আদি ফিরে তাকালো। ভেজা চুল আর ভেজা মুখে স্নিগ্ধতা দেখালো মিষ্টিকে। আদি কি বলবে ভুলে গেল, শুধু বলল, মিষ্টি, আমার সাথে ওভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হয়। ঈশা এক দৃষ্টিতে চেয়ে রইল আদির দিকে। বলল, কখন কি বলেছি সেসব মনে রাখতে হয় না, আপনি এত পেঁচাল মানুষ আমি জানতাম না ডক্টর। আদির যেন এবার একটু সাহস হলো, বলল, মিষ্টি, আমি তোমাকে কখনো বকেছি? ঈশা চোখ ছোট ছোট করে তাকায়। আদির প্রশ্নের উত্তর না দিয়ে বিছানার চাদর ঠিক করতে ব্যস্ত হয়। আদির রাগ ওঠে, ঈশাকে টেনে তার কাছে নিয়ে আসে। ঈশা তাকায় না আদির দিকে, বলে, ছাড়ুন, ভালো লাগছে না। আদি চেয়ে থাকে মিষ্টির দিকে। খানিকক্ষণ পরে বলে, মিষ্টি, তুমি আমার কত ছোট, তাহলে আমাকে বকো কেন? ঈশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, কোথায় ছোট? আদি তার আর মিষ্টির হাইট মেপে হাত একবার মিষ্টির মাথায় রেখে বলে, দেখো তুমি এতটা ছোট। তারপর নিজের মাথায় হাত রেখে বলে, আর আমি এতটা বড়। হাত দিয়ে দেখিয়ে বলে, আমি তোমার চাইতে এতটা বড়। ঈশা যেন এবার হাসি লুকিয়ে রাখতে পারল না। আদির মুখের দিকে তাকিয়ে ঠিক করে হেসে দেয়, বলে, আপনি বড় কিন্তু বুদ্ধিতে আমার চাইতে অনেক ছোট ডক্টর। আদি ঈশার কথা শুনেই না, সে তো মিষ্টির হাসিতে ডুব দিল সেই কখন। বলল, আমি দেখি তুমি কথা বলো। আদির হাতের দিকে চোখ পড়তে ঈশা ভ্রুকুঞ্চন করে তাকালো। আদির হাতটা সরিয়ে নিল, বলল, এসব কিছু না, মিনি আদর করেছে। ঈশা মিনিকে ডাক দিল। মিনিও চুপসে গেল ভয়ে। মিনমিন করে বলল, মিষ্টি গুড গার্ল, গুড গার্ল। ঈশা ধমক দিয়ে বলল, পাম দেওয়া হচ্ছে আমাকে? আদি মাথা নেড়ে বলল, মিষ্টি, তুমি মিনিকে বকো না, মিনি অনেক ছোট। ঈশা হা করে তাকায়। আদির দিকে তাকিয়ে বলে, বাহ, আপনি বড় ছোটও চেনেন? আদি বলল, হ্যাঁ, আমি বড় তুমি ছোট, আমি বর তুমি বউ, ঠিক না মিষ্টি? ঈশার হাঁ করা গাল হাঁ করাই থাকে। ডক্টর কি আর কিছু বলার বাকি রেখেছে? রায়নার সামনাসামনি হয় ঈশার কেন জানি খারাপ লাগলো। রায়না তাকে দেখেই মাথা নামিয়ে ফেললো। বলল, ঈশা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? ঈশা অবাক হয়ে বলে, না না, কেন রাগ করব? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রেগে আছেন। রায়না এদিক ওদিক তাকিয়ে বলল, রাগবো কেন? দোষ তো তোমার নয়। জানো ঈশা, আমিও তোমার মতো এক হতভাগী। এ বাড়িতে আমি নামে মাত্র বউয়ের পরিচয়ে থাকি, কাজের লোকের চাইতে বেশি সম্মান পাই। আর যার স্ত্রী হয়ে আছে তার কাছে আমি ভোগের পণ্য, দাসী। তার দাসত্ব যতক্ষণ মেনে নিতে পারবো ততক্ষণ ভালো, আর যখন তার উল্টো হয় তখন চলে শারীরিক মানসিক অত্যাচার। কখনো দেখে মনে হয়েছে আমি খুব দুঃখী একজন? আমাকে চকচকে করে সাজিয়ে রাখা হয় লোক দেখানোর জন্য। এই চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ জঘন্য রকম স্বার্থপর। তোমার ডক্টরের কথা বলতে পারবো না, তাকে কারোর সাথে ভালো ব্যবহার করতেও দেখিনি, খারাপ ব্যবহার করতেও দেখিনি। আমার সাথেও বরাবর স্বাভাবিক ব্যবহার করত, তাই তেমন কিছু বলতে পারবো না। আপনি ব্যবহারের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। ঈশা অবাক হয়ে বলে, আপনি এত কিছু সহ্য করে আছেন কেন? আমার মতো কি আপনি মাঝ নদীতে নেই? তাহলে মুখ বুঝে এত অন্যায় সহ্য করে থাকছেন কেন? এটাও তো অন্যায়, আপনি প্রশ্রয় দিচ্ছেন তাকে। রায়নার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ঈশার মুখে হাত দিয়ে বলে, তুমি এত ছোট হয়েও তোমার কত সাহস! আমার তার ছিটে ফোটাও নেই। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। চলে গেলে ঠিকই বাবার উপর বোঝা হয়ে পড়বো। বাড়িতে আমার সৎ মা, সেখানে শুধু গালি জুতো পেটা খাওয়া ছাড়া কিছুই জুটবে না। দুমুঠো ভাত তো দূরের কথা, বাবারও বয়স হয়েছে, উনি এখন পুরোপুরি তার ছেলে মেয়েদের উপর ডিপেন্ডেড। সেখানে আমি তো তার চাইতে এখানেই ভালো আছি, ভালো খেতে আর পড়তে তো পারছি। ঈশার বিস্ময় দ্বিগুণ বিস্তার লাভ করলো।
জানতে চাইলো, কিসের আশায় আপনি এখানে পড়ে আছেন? আভি কোনো একদিন আমার মূল্য বুঝবে সেই আশায়। রায়নার সহজ সরল জবাব। ঈশার বিস্ময় যেন আকাশ ছুঁল। হাঁটতে হাঁটতে সে ভাবলো, রায়নার চাইতেও তো সে অনেক অনেক সুখী। তার স্বামী তাকে তো ভালোবাসে, সুস্থ বা অসুস্থ ভালো তো বাসে। পায়েসের বাটি হাতে নিয়ে সে ব্যস্ত পায়ে দৌড় দিল আদির কাছে। আদি মাথা নিচু করে পাঞ্জাবের বোতাম লাগাতে ব্যস্ত। ঈশার দিকে ফিরে কিছুই বলতে পারল না। ঈশা পায়েসের বাটি রেখে যেন উল্কার গতিতে ছুটে গেল আদির দিকে। জাপটে জড়িয়ে ধরল। আদির বুকে মাথা রাখার পর আজ অন্যরকম অনুভূতি হলো। তার চোখ বুঝে আসলো, আর ছাড়তে ইচ্ছে হলো না। আদি যেন অবাকের চরম পর্যায়ে। সে ভাবলো, যে মিষ্টি ছুঁতে গেলেও খ্যাঁক খ্যাঁক করে, সে আজ এভাবে জড়িয়ে ধরলো কিভাবে? পর মুহূর্তে তার ভাবনা উবে গেল, মিষ্টির জড়িয়ে ধরেছে এই বেশি। আদি শক্ত করে জড়িয়ে ধরার কিছুক্ষণ পর ঈশা মাথা তুলে তাকালো। বলল, এভাবে চেপে ধরেছেন কেন, অসভ্য? আদি রাগ করলো, বলল, তুমিই তো আমাকে প্রথমে ধরেছো, তারপর আমি, এখন আমার দোষ? ঈশা ধমক দিল, বলল, বোতাম না লাগিয়ে ঝগড়া করছেন আমার সাথে? আদি বোকা বোকা মুখ করে বলল, আমি তো লাগাচ্ছিলাম, তুমিই দিলে না। ঈশা হাসলো, হেসে বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, আমার বোকলা, পাগলা, সুদর্শন বর। আদি চট করে ঈশার কপাল ছুঁয়ে দিল। ঈশা চোখ গরম করে তাকালো, কপাল ছুঁয়ে বলল, বাজে ডক্টর। আদি হাসলো। ঈশা বোতাম লাগানোর পর তাকালো ডক্টরের দিকে, চোখ ইশারা করে বলল, কি? আদি মুগ্ধ চোখে চেয়ে রইল, বউটা যেন পুতুল। কিন্তু পুতুল তো ঝগড়া করে না, আমারটা করে কেন? ঈশা খিলখিল করে হেসে উঠল, বলল, বাজে ডক্টরের বাজে বউ, তাই? আদি দুপাশে মাথা নাড়ালো, বলল, না, আমার বউ ভালো, আদির চাইতেও ভালো। ঈশার খিলখিল হাসির আওয়াজে মুখরিত হলো পুরো রুম। দরজার বাইরে দাঁড়ানো আইমি স্পষ্ট শুনতে পেল সেই হাসি আর হাসির কারণ। আজি চৌধুরী আর আলিয়া চৌধুরীর ওপর তার রাগ যেন বেড়ে গেল তরতর করে। সাথে রাগ বাড়লো ওই ঈশা নামের মেয়েটির ওপর। মেয়েটি তার কাজের নাম করে আদির এই অবস্থার সুযোগ নিচ্ছে। সুবিধাবাদী এসব মেয়েরা। আদিকে সে এই মেয়েটার কাছে আর থাকতে দেবে না, একদমই না। খাবার টেবিলে একসাথে বসে যখন সবাই খাবার খাচ্ছে, আলিয়ার নির্দেশ অনুযায়ী আদিকে বসিয়ে দিল ঈশা। ঈশা যখন তাকে খাবার বেড়ে দিচ্ছে, আদি চুপি চুপি ঈশার শাড়ির আঁচল পেঁচিয়ে নিল হাতে। আইমি চোখ তুলে দেখলো আদিকে। আদির বিরক্ত লাগলো। মেয়েটাকে তার খুব বিরক্ত লাগে, কেমন করে যেন তাকিয়ে থাকে। ঈশা খাবার বেড়ে দিয়ে বলল, ডক্টর, খেয়ে নিন। আদি চিল্লিয়ে উঠল, আমি এটা 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 খাবো না মিষ্টি। ঈশা অবাক হয়ে বলল, এসব খেতে হবে ডক্টর, বেশি কথা বলবেন না। আদির খারাপ লাগলো, মাথা নিচু করে বসে রইল। তারপর মিনমিন করে বলল, মিষ্টি, তুমি বসো, খাবে না? আদির কথায় সবাই চৌকিতে তাকালো। ঈশা নানা করে উঠল, বলল, ডক্টর, আপনি খেয়ে নিন, আমি আসছি। আদি নীরবে রাগ দেখালো, হাতে পেঁচানো শাড়ি টান দিতে লাগলো। ঈশা কাঁধে ব্যথা পেল। যখন দেখলো আদির কাণ্ড, তখন চোখ কপালে উঠল তার। চোখ রাঙালো। আদি মুখ ফিরিয়ে নিল, বলল, মিষ্টি, খাইয়ে দাও। ঈশা না করাই আদি দাঁড়িয়ে পড়ল, খাবো না মিষ্টি। ঈশা শান্ত হতে বলে আবার বসিয়ে দিল। চামচে তুলে খাইয়ে দিতেই আইমি হঠাৎ খাওয়ায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। ঈশা আর চোখে তাকালো। আদি খেতে খেতে ঈশার সাথে দুষ্টুমি শুরু করলো। বলল, মিষ্টি, তোমার হাতের খাবার তোমার মতোই মিষ্টি। আজি চৌধুরী আর আলিয়া খেতে খেতে বিষম খেলো। যে ছেলেটা বেছে বেছে দু একটা কথা বলতো, সেই ছেলেটা যেন কথার ঝুলি নিয়ে বসে আছে মিষ্টির জন্য। চেনা যাচ্ছে না। ঈশা ধমক দিল আদিকে, মিনমিন করে বলল, আপনি আমার সাথে আর কথা বলবেন না ডক্টর। আদি যেন ঈশার কথাই মজা পেল, হো হো করে হেসে উঠল। পুরো টেবিল কেঁপে উঠল। আজিজ আর আলিয়া চৌধুরী ছেলের হাসি মাখা মুখটির দিকে তাকিয়ে থাকলো অপলক। কি সুন্দর মন কাড়া ছেলেটার হাসি! এ যেন আগের ডক্টর আদি চৌধুরী। তা যেন কোনো কিছুই হয়নি, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টও হয়নি তার। ওই দাঁড়ানো মেয়েটির বদলে যেন দাঁড়িয়ে আছে আইমি, যে নতবদনে হাসছে আর বলছে, আদি, ইউ আর এ ব্যাড বয়। কিন্তু না, তেমন কিছুই হচ্ছে না। আলিয়া চৌধুরী ঈশাকে ডেকে পাঠালেন নিজের রুমে। ঈশাকে মনে করিয়ে দিলেন তার কাজের কথা। আইমির কান্না দেখেছে সে, তার এসব সহ্য হচ্ছে না। ঈশা অবাক হলো, আসলেই তো তার কাজ তো এসব নয় যেসব সে করছে। সে আবারও ডক্টরের কাছে থাকার জন্য লোভী হয়ে উঠছে। ডক্টরকে সুস্থ করার কোনরূপ চেষ্টা করছে না, শুধু খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে। ডক্টর দিন দিন তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এরকম চলতে থাকলে ডক্টরকে কোথাও নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়বে। আলিয়া চৌধুরী সাফ সাফ জানালো, 2 মাস সময় আছে ঈশার হাতে। এই 2 মাসের ভেতর যাতে আদিকে রাজি করানো হয়। আদি এবার সুস্থ হয়েই ফিরবে, এই সময়টার অপেক্ষায় ছিল তারা সবাই। কখন আদি একটু স্বাভাবিক হবে, রাগ কমবে,
মানুষের সাথে মেশার চেষ্টা করবে। এখন তো আদি অনেকটাই স্বাভাবিক, শুধু তার কিছু মনে নেই। আর বাকি 10টা মানুষের মতো তার আচরণ নয়। সে আগের আদি এখনো হয়নি। আগের আদিকে ফিরে পেতে আলিয়া বেগম পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে রাজি ছেলেকে। ঈশা আলিয়া বেগমের কষ্ট বুঝলো। একজন মা তো সবসময় ছেলের ভালোই চান। সে তো কোথাকার বাসিন্দা, আলিয়া চৌধুরীর চাইতেও কি বেশি ভালো চাইতে পারে ঈশা? সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো ডক্টরকে সুস্থ করে তোলার সর্বোত্তম চেষ্টা করবে। এতে যদি ডক্টরকে দূরে পাঠাতে হয় তাহলে তাই হবে, তবুও ডক্টরকে সুস্থ হতে হবে। আদি তখন বিছানায় বসা, চাদরের ওপর সবগুলো শুকনো বকুল ফুল। আদি মিনিকে নিয়ে মনে হচ্ছে খেলছে। মিনি ফুলগুলো ঠোঁটে করে নিজের ভাগে নিয়ে নিচ্ছে। তার উদ্দেশ্য কতগুলো আদির আর বাকিগুলো তার বকুল ফুল। ঈশা দুইজনের কাণ্ড দেখে খুব হাসলো। আদি মিনির কাছে থেকে ফুল নিয়ে নেওয়ায় মিনির ঠোঁট দিয়ে ঠুকরে দিল আদির হাত। ঈশা তাদেরকে ডাক দিল মিনিকে। মিনির যেন রাগ হলো, সে উড়ে গেল, ডাকলো আইমি, আইমি। ঈশা অবাক হলো, মিনির আইমির সাথেও ভাব হয়ে গেছে। বাহ! আদি চোখ তুলে তাকালো ঈশার দিকে। ঈশার কাছাকাছি গিয়ে বসে সবগুলো ফুল ঈশার মাথায় ছড়িয়ে ছিটিয়ে বলল, মিষ্টি, সবগুলো তোমার, আমারগুলোও তোমার, মিনিটগুলোও তোমার। ঈশা নীরবে হাসলো। সে আসল কথাটি বলার জন্য প্রস্তুত হয়ে নিল। বলল, ঠিক আছে, ফুলগুলো আমি নিয়ে নিলাম, আমার লাগবে। আমার আরো একটা জিনিস চাই ডক্টর। আদি প্রস্তুত হয়ে বসলো। মাথা ঈশার মাথায় ঠেকিয়ে বলল, কি মিষ্টি? ঈশা হাত দেখিয়ে বলল, ইয়া বড় একটা টেড বিয়ার লাগবে, মিষ্টির সমান সমান। আদির মুখ কালো হয়ে গেল, মুখে হাত দিয়ে বলল, আমি টেডি বিয়ার কোথায় পাবো মিষ্টি? ঈশার মন খারাপ হয়ে যায়, বলে, ডক্টর, টেডি বিয়ার ইন্ডিয়ায় পাওয়া যায়, আমায় একটা এনে দেবেন? আদি চিন্তিত মুখে বলল, ইন্ডিয়া? সেটা কোথায় মিষ্টি? নিচে, ছাদে, বাগানে, না বাগানের পেছনে? ঈশার হাসি পেল, তারপর সে হাসলো না, বলল, ডক্টর আদি চৌধুরী ইন্ডিয়া চেনে না? আদি মিষ্টির মুখ ধরে ঝাঁকে জিজ্ঞেস করলো, ইন্ডিয়া কোথায় মিষ্টি? টেডি বিয়ার কিভাবে পাবো? ঈশা আদির নাক টেনে ধরলো, বলল, ইন্ডিয়া অনেক দূরে, আবার বেশি দূরেও না, কিন্তু আমার জন্য অনেক দূরে। আপনি যাবেন ডক্টর? আদি ডানে বায়ে মাথা নাড়ল, না, আমি কোথাও যাব না, তোমার জন্য ইয়া বড় টেডি বিয়ার আনবো। তুমি তখন হাসবে তো মিষ্টি? ঈশা মাথা নেড়ে বলল, খুব হাসবো। সত্যি যাবেন তো? আদি মাথা নাড়ালো। ঈশার মনটা খারাপ হয়ে যায়। চোখের কোনায় কিঞ্চিত জলের আভাস দেখা গেল। তারপরও হাসি মুখে বলার চেষ্টা করলো, ডক্টর, মিষ্টিকে কিন্তু ভুলে যাবেন না। আদির হাসি মাখা মুখ যেন এবার নিভু নিভু হয়ে গেল। বলল, তুমি যাবে না মিষ্টি? ঈশা দুপাশে মাথা নাড়ালো, বলল, আমার যাওয়ার কি খুব দরকার? আপনি যাবেন ওই মা বাবার সাথে, ওনারা আপনাকে কিনে দেবে, আপনি আমার জন্য নিয়ে আসবেন। আদি ঈশার কোলে ধপ করে শুয়ে পড়ল, বলল, না মিষ্টি। ঈশা নড়ে চড়ে বলল, কি? আদি সোজা হয়ে শুয়ে পড়ল, বলল, মিষ্টি, আমি আছি তো, টেডি বিয়ার লাগবে না, মিনি আছে, আমি আছি, আর কোনো কিছু লাগবে না, বলো, লাগবে না তো? ঈশা বুঝতে পারলো আদির কথা, বলল, না লাগবে, টেডি বিয়ার লাগবে, আপনাকে তো যেতেই হবে, আর আপনি যাবেন। আদি চুপচাপ উঠে পড়ল, রুম থেকে বেরিয়ে পড়ল। ঈশা তার পিছু পিছু দৌড় দিল। কোথায় যাচ্ছেন ডক্টর? আদি শুনল না, গটগট করে হেসে চলে গেল। ড্রয়িং রুমে বসা আজিজ, আলিয়া আর আইমির পাশে গিয়ে বসে পড়ল। তারা সবাই অবাক হয়ে আদির কাণ্ড দেখতে লাগলো। আদি সেদিন কোনরূপ কথা বলেনি, রাতেও খায়নি, মিষ্টির সাথে দুটো কথাও বলেনি, শুধু ডেগে মেগে তাকিয়েছে, শান্তভাবে রাগ ছেড়েছে। জগের সব পানি মেঝেতে ফেলে দিয়েছে ইচ্ছে করে, মিনিকেও ধমক দিয়েছে। দূরে দাঁড়িয়ে মিষ্টিকে ইচ্ছে মতো শাপ দিয়েছে। মিষ্টি একদিন তার মতোই কাঁদবে, সেও একদিন মিষ্টিকে দূরে ঠেলে দেবে। মিষ্টিও খুব করে কাঁদবে, খুব, হয়তো তার মতো ভেতরে ভেতরে কাঁদবে, নীরবে নির্জনে খুব আড়ালে কাঁদবে। সবার চক্ষুর অগোচরে কাঁদবে, যন্ত্রণায় কাতর হতে হতে কাঁদবে। আর সেদিন আদি খুব 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 হাসবে। বিক্ষিপ্ত মেজাজের ছেলেটি আজ খুব শান্ত। রাগ উঠলেই সে আর রাগ দেখানো সাহস করে উঠতে পারে না, চাপা গর্জন করে। চাপা রাগ দেখায় সে, তাও মিষ্টির ওপর। সে বোধহয় মিষ্টির মন পড়তে জানে, কোথায় মিষ্টির দুর্বলতা তা টের পায়। তাই মিষ্টি যখন তাকে দিয়ে রাখলো উদ্ভট শর্ত, সেও মিষ্টির দুর্বল জায়গায় আঘাত করে বসল। ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে বকুল ফুল কুড়ালো, মিষ্টির বারণ শুনল না। সেই বকুল আইমির ওড়নার আঁচলে ভরে দিল, তারপর মিষ্টির দিকে তাকালো। সে যা মনে করে দিয়েছে তার কিছুতেই হলো না। মিষ্টি রাগ দেখালো না, কাঁদলও না। কি আশ্চর্য! সে আরো কষ্ট দেওয়ার ফন্দি আটলো, তার বোকা মাথায় বুদ্ধি এলো। আইমির সাথে বসে সে বকুল ফুলের মালা গাঁথলো। মিষ্টি যখন কাজের ফাঁকে তাদের দিকে তাকালো, আদি আইমিকে দিয়ে দিল সেই মালা। আইমি সবকিছু স্বাভাবিকভাবে নিল।
আদি তো তারই। মিষ্টি যখন চোখ ফিরিয়ে নিল, আদি প্রচন্ড আহত হলো। মিষ্টির এবারও রাগ উঠল না, এবারও কাঁদলো না। মিষ্টির চোখের অগোচরে আইমির হাত থেকে আবার মালাটি কেড়েও নিল আদি। মিষ্টির জন্য গাঁথা মালা অন্য মেয়ে কেন ছুঁবে? আদি সবার সাথে একসাথে বসে খেলো, তাও মিষ্টি বলার আগে বেছে বেছে ঝাল খাবার খেলো। মাথার রগ তার দপদপ করে উঠল, চোয়ালের রগ ফুলে উঠল, চোখ দুটো অসম্ভব রকমের লাল হলো। তারপরও সে ঝাল খেয়েই চলল। আইমি তো জানে আদির ঝাল খুব পছন্দ, বাকিরাও তাই জানে, তাই সবাই কিছু বলল না। কিন্তু যখন সবাই আদির হাঁসফাঁস দেখলো, তখন সবার চোখ কপালে উঠল। আদি তারপরও খেয়ে চলল। আদি খাবার টেবিল কাঁপিয়ে চিৎকার করে ডাকলো মিষ্টিকে। ঈশা কোথা থেকে যেন ছুটে এলো পায়েসের বাটি হাতে নিয়ে, চামচে করে সামনে তুলে বলল, খেয়ে নিন নয়তো ফেলে দিন। আদি চুপচাপ খেলো, পুরোটা সময় মিষ্টির দিকে তাকিয়ে খেলো। মিষ্টি একবারও তার দিকে তাকালো না। আদির আবারও কষ্ট হলো, তার চোখ জোড়া ঝাপসা হয়ে উঠল। সে মাথা নামিয়ে ফেললো, আর খায় না। তার চোখ জোড়াও মিষ্টিকে দেখালো না। মিষ্টি যখন চলে গেল, তখন সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, গটগট পায়ে হেঁটে গেল। মিষ্টি ছাড়া বাকি সবাই তার ছলছল চোখ স্পষ্ট দেখতে পেল। বিক্ষিপ্ত মেজাজের ছেলেটি আজ খুব চুপচাপ। রাগ উঠলে সে আর রাগ দেখানোর সাহস করে উঠতে পারে না। চাপা গর্জন করে, চাপা রাগ দেখায়, তাও মিষ্টির ওপর। সে বোধহয় মিষ্টির মন পড়তে জানে, কোথায় মিষ্টির দুর্বলতা তাও টের পায়। তাই মিষ্টি যখন তাকে দিয়ে রাখলো উদ্ভট শর্ত, সেও মিষ্টির দুর্বল জায়গায় আঘাত করলো। ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে বকুল ফুল কুড়ালো, মিষ্টির বারণ শুনল না। সেই বকুল আইমির ওড়নার আঁচড়ে ভুলে দিল। তারপর মিষ্টির দিকে তাকায়। সে যা মনে করে দিয়েছে তার কিছুতেই হলো না। মিষ্টি রাগ দেখায় না, কাঁদলও না। কি আশ্চর্য! সে আরো কষ্ট দেওয়ার ফোন দিয়ে আটলো। তার বোকা মাথায় বুদ্ধি এলো। আইমির সাথে বসে সে বকুল ফুলের মালা গাঁথলো। মিষ্টি যখন কাজের ফাঁকে তাদের দিকে তাকায়, আদি আইমিকে দিয়ে দিল সেই মালা। আইমি সবকিছু স্বাভাবিকভাবেই নেয়, আদি তো তারই। মিষ্টি যখন চোখ ফিরিয়ে নেয়, আদির প্রচন্ড আহত হয়। মিষ্টি এবারেও রাগ করলো না, কাঁদলও না। মিষ্টির চোখের অগোচরে আইমির হাত থেকে আবারও মালাটি কেড়ে নিল আদি। মিষ্টির জন্য গাঁথা মালা অন্য মেয়ে কেন ছুঁবে? আদি সবার সাথে একসাথে বসে খেলো, তাও মিষ্টি বলার আগেই বেছে বেছে ঝাল খাবার খেলো। মাথার রগ দপদপ করে উঠল, চোয়ালের রগ ফুলে উঠল, চোখ দুটো অসম্ভব রকমের লাল হলো। তারপরে সে ঝাল খেয়েই চলল। আইমি তো জানেই আদির ঝাল খুব পছন্দ, বাকিরাও তাই জানে, তাই সবাই কিছু বলল না। কিন্তু যখন সবাই আদির হাঁসফাঁস দেখলো, সবার চোখ যেন কপালে উঠল। আদি তারপরও খেয়ে চলল। আদি খাবার টেবিল কাঁপিয়ে চিৎকার করে ডাকলো, মিষ্টি! ঈশা কোথা থেকে যেন ছুটে এলো পায়েসের বাটি হাতে নিয়ে, চামচে করে সামনে তুলে বলল, খেয়ে নিন আর নয়তো ফেলে দিন। আদি চুপচাপ খেলো, পুরোটা সময় মিষ্টির দিকে তাকিয়ে খেলো। মিষ্টি একবারও তার দিকে তাকালো না। আদি আবারও কষ্ট লাগলো। তার চোখ জোড়া ঝাপসা হয়ে ওঠে, সে মাথা নামিয়ে ফেলে, আর খাইও না। তার চোখ জোড়াও মিষ্টিকে দেখায় না। মিষ্টি যখন চলে যায়, তখন সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, গটগট পায়ে হেঁটে চলে গেল। মিষ্টি ছাড়া বাকি সবাই তার ছলছল চোখ স্পষ্ট দেখতে পেল। না দেখলেও মিষ্টি বেশ ভালোভাবে অনুভব করতে পারে ডক্টরের কষ্ট। তার চেয়ে কিচ্ছু করার নেই। নীরবে দেখানো রাগ অভিমানগুলো বেশ ভালোভাবে টের পায় সে। ডক্টরের প্রত্যেকটা কাজে সে টের পায় মিষ্টির প্রতি তার প্রবল অভিমান, প্রবল রাগ। বালিশে মাথা রেখে যখন ডক্টর ঘুমায়, তখন মিষ্টি মাথা তুলে তাকায় ডক্টরের মুখপানে। কে বলবে এই ছেলেটা একটি বাইরের মেয়ের জন্য এত ডেসপারেট থাকে? কে বলবে এই ছেলেটি মেয়েটি মুখ থেকে একটুখানি মিষ্টির কথা শোনার অপেক্ষায় থাকে? কে বলবে এই ছেলেটা প্রগাঢ় ব্যক্তিত্বের একজন ডক্টর ছিল? কার কাছে আছে এসব প্রশ্নের উত্তর? জীবন্ত একটি পুতুল যখন মৃদমধুর শ্বাস টেনে ঘুমায় আদির পাশে, আদির ঘুম ভেঙে যায় সেই নিঃশ্বাসের আওয়াজে। নিশ্চুপ অনুভূতিটা তখন পাল্লা দিয়ে যেন বেড়ে যায়। সেই অনুভূতি নিয়ে অপলক তখন ডক্টর তাকিয়ে থাকে মিষ্টির মুখপানে। তা কি মিষ্টি জানে? যখনই পড়ে যায় মিষ্টির দেওয়া শর্তের কথা, আদির রাগ হয়, অভিমান হয়, তারও কান্না পায়। কিন্তু সে জানে না কিভাবে কাঁদতে হয়, কিভাবে কাঁদলে মিষ্টি জেগে উঠলে, কিভাবে কাঁদলে মিষ্টি তার শক্ত খোলস থেকে বেরিয়ে এসে তার বুকে মাথা রাখবে, কিভাবে আর্তনাদ করলে মিষ্টিও আর্তনাদ করবে, আর কেমন কষ্ট পেলে মিষ্টি তার কাছে ছুটে আসবে, আর কেমন আঘাত পেলে মিষ্টি ধরা দেবে তার কাছে, কিভাবে ক্ষতবিক্ষত হলে মিষ্টি তার জন্য কেঁদে কেটে সাগর বানাবে। মিষ্টির মুখের দিকে আনমনে সেসব ভাবতে ভাবতে আবারও আদির চোখ জোড়া জলজল করে ওঠে। সে আচমকা চোখ দুটো চেপে ধরে মিষ্টির ঘাড়ে। যখন বুঝতে পারে মিষ্টি জেগে আর থেকেও সাড়া দিচ্ছে না, তার আর্তনাদ শুনতে পাচ্ছে না, তখন সে দূরে চলে আসে, বালিশে দু চোখ চেপে ধরে। মিষ্টি পাশ ফিরে শুয়ে পড়ে। ঘাড়ের কাছে হাত দিতেই তার হাত লেগে যায় খুবই মূল্যবান চোখের নোনা জল। সে তার হাতের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ।
দেখতে দেখতে কখন তার চোখের কোনা বেয়ে জল গড়ালো সে বুঝতেও পারল না। দুই দিকে দুপাশে দুজনেই নীরবে কাঁদলো, কিন্তু কারো কান্না কেউ শুনল না। যতই গভীর হচ্ছে রাত, বাড়তে লাগলো অনুভূতিদের নিশ্চুপ কান্না। দুইজনের দুই মাথার নিচের বালিশ জানে সে কান্নার বেগ কতটুকু, সে কান্নার গভীরতাই কতটুকু। আদি বিরক্ত হলো মিনির কাজে। মিনি কেন ওই আইমের সাথে কথা বলে? মিনি শুধু মিষ্টির সাথে কথা বলবে। মিনিও কি বুঝে গিয়েছে মিষ্টি তাদেরকে দূরে ঠেলে দিতে চাইছে? হয়তো বুঝে গিয়েছে, সেজন্য দূরে দূরে থাকছে। কিন্তু সেসব নিয়ে কোনো ভাবাবেগ নেই মিষ্টির। সে এত নির্বিকার কেন? কি চাইছে সে? আদি তার কোনো প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আইমি তার ফোনে থাকা একটি ছবি দেখায় আদিকে, বলে, আদি, তোমার মনে পড়ছে এই ছবিটি আমরা কোথায় তুলেছি? এই ছবিটি দুজনেই যখন নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম তখন তুলেছি। আর এটা যখন আমরা দুজন লং ড্রাইভে গিয়েছিলাম তখন। দেখো, তুমি বাইক চালাচ্ছ, আমি পেছনের মেয়েটি, আমরা দুজন। তোমার মনে পড়ছে আদি? আদি তো এতক্ষণ কিছুই শুনল না। সে তো ওই টেবিলে মুছতে থাকা মেয়েটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। আইমি আদি দৃষ্টি লক্ষ্য করে যখন তাকালো, দেখতে পেল ওই মেয়েটিকে, যে মেয়েটি আদিকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ। আইমি ভেবে পায় না একটা ছোট্ট মেয়ের মাঝে কি দেখলো আদি, যার কারণে তার আইমির দিকেও পর্যন্ত ভালোভাবে আর তাকাচ্ছে না। তার হঠাৎ মনে পড়ে গেল খুব সুন্দর একটি দিনের কথা। আইমি সেদিন তার অদক্ষ হাতে শাড়ি পরেছিল, কুঁচিগুলো এলোমেলো ছিল। মা ঠিক করে দিলেও শেষ পর্যন্ত তা ঠিক থাকেনি। শাড়িটা আদিই দিয়েছিল তাকে। আদি সেদিকে তার মুগ্ধ হয়ে তাকিয়েছিল। যখন আইমি লজ্জা পেয়ে মাথা নামালো, অমনি আদির হাসির আওয়াজ শোনা গেল। আদি তার কানে কানে বলেছিল, আপ বহুত খুবসুরত লাগ রহে হ্যায়। আইমি হেসে আদির দুমদাম বুকে কিল বসিয়েছিল। কে? সির্ফ মে, কেবল তোমারা। আইমি ঠোঁটের কোনায় আবারও এক চিলতে হাসির টেনে বলে, এখনো সে আশা নিয়ে দিনপাত করে। আর তার আদি একদিন ঠিক তার কাছে ফিরে আসবে। তার আইমিকে সে একদিন ঠিকই চিনবেই। এভাবেই পার হলো অনেকগুলো দিন, 2 মাসের কাছাকাছি। আজিজ চৌধুরী ঈশার কথা শুনে স্বস্তি পেলেন। ঈশা তাদের আশ্বস্ত করলো ডক্টর যাবেই, এবার ডক্টর সুস্থ হবে। হয়তো মিষ্টির চোখের আড়াল হয়ে যাবে, তারপরও ডক্টর সুস্থ হয়ে যাবে। হয়তো কিছুদিন মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তারপরও তো ডক্টর সুস্থ হবে। কোনো এক সময় যখন ডক্টর দেশে ফিরবে, তখন হুট করে না হয় এক মন কেমনের বৃষ্টির সময় আবারও দেখা হবে দুজনে। তখন তো সে মিষ্টি আর থাকবে না। একটি অপরিচিত মেয়ে হয়ে ঈশা হয়ে দাঁড়াবে ডক্টরের সামনে। আদির পুরো সুটকেস গুছিয়ে দিল ঈশা। পুরো সুটকেস গোছানোর সময় কয় ফোঁটা জল যে সেই কাপড়ের ওপর পড়লো হিসাব নেই ঈশার। আদি রুমে এসে যখন দেখলো তার সব কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছে মিষ্টি, সে অবাক চোখে চেয়ে রইল। বলল, এসব কার? প্যান্ট, শার্ট, কোট। মিষ্টি তার কাজে ব্যস্ত হয়ে জবাব দিল, আপনার। আদি ছুঁড়ে ফেলে বলল, আমি তো এসব পরি না, এসব আমি পরবো না, আমি যাব না, কোথাও যাব না মিষ্টি। ঈশা হতবাক হলো। এতদিনের চেপে থাকা রাগ সব যেন আদি উগলে দিল। বহুদিন পর আবার জিনিস ভাঙচুর করলো। বাড়ির সবাই আদির এই রূপ দেখে ভড়কে গেল। গ্লাস ভাঙার কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রইল পুরো রুমে। আদি আশপাশ দেখে আরো কিছু খুঁজে নেওয়ার জন্য পা বাড়াতেই ঈশা ডাক দিল। আদির পায়ে কাঁচ ভিজে যাওয়ায় সে ভয়ে খাট থেকে দাঁড়িয়ে পড়ল। আদিকে ধরার জন্য এগোতেই তার দুপায়ের তলায় বেঁধে যায়। সে আর্তনাদ করে ওঠে, যন্ত্রণায় চোখ ফেটে তার জল বের হয়ে আসে। সে ডাকে, ডক্টর বলে। আদি যেন স্তব্ধ হয়ে যায়, তার মাথা কাজ করা বন্ধ করে দিল। কি করবে ভেবে পেল না। ক্ষমার চোখে চেয়ে ডাকলো, মিষ্টি। ঈশা ততক্ষণে মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ে। বাইরে দাঁড়ানো সবাই আদির দিকে তাকিয়ে আর এগোতে পারল না। ঠিক তাই হলো। আদি তাদের মুখের সামনে ধপ করে দরজা বন্ধ করে দিল। কাঁচগুলো সরিয়ে মিষ্টির কাছে গিয়ে ধপ করে বসে পড়ল। অসহায় হয়ে মিষ্টির মুখ আগলে ধরে এবং বলে, আর করবো না এমন, কখনো করবো না আর। মিষ্টি দূরে সরে যায়, বলে, চলে যান আপনি, যান। আদি যেন ক্ষতবিক্ষত হলো। মিষ্টির রক্তাক্ত পা ছুঁতে গেলেই মিষ্টি তার পা গুটিয়ে নেয়। আদি তার কাঁপা কাঁপা হাত দিয়ে মিষ্টির পা শক্ত করে টেনে ধরে। 2 জায়গায় কাঁচ লেগেছে। মিষ্টি আদির হাত সরিয়ে দেয়, বলে, আমি পারবো ব্যান্ডেজ করে নিতে, আপনি যান তো ডক্টর। আদি মিষ্টির মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মিষ্টি তার দিকে ফিরেও তাকায় না। সে এবারও বহু কষ্টে এক সিদ্ধান্তে পৌঁছালো। এবার থেকে মিষ্টির ভালো থাকাটা আগে জরুরি। মিষ্টির হাসি মাখা মুখটা সে কতদিন দেখে না। এবার থেকে মিষ্টি যা চাইবে সে তাই করবে। মিষ্টির চাওয়া পাওয়ার মূল্য দেবে। অনেক কষ্ট দিয়েছে সে মিষ্টিকে, আর না। আদি আর চোখ তুলে তাকায় না মিষ্টির দিকে। মিষ্টির পায়ের ব্যান্ডেজটা সে মিষ্টির কাছ থেকে কেড়ে নেয়, ব্যান্ডেজ করিয়ে দেয়। মেয়েটি অনেক সময় পর তাকায় আদির দিকে। ব্যান্ডেজ শেষ করার পর আদি চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো বহুদিন পর। সাথে সাথে দুইজনেই দুদিকেই চোখ ফিরিয়ে নেয়।
দুইজনই কান্না আটকানোর বহু চেষ্টা চালায়। আদি কোলে তুলে নেয় মিষ্টিকে, বিছানায় বসিয়ে দেয়, তারপর নিজের সুটকেস নিজেই গুছিয়ে নেয়। বাম হাতের কবজি দিয়ে চোখ ঘষে নেয়। কিছুক্ষণ পর মিষ্টি আর চোখে তাকিয়ে দেখে আদির কাণ্ড। সেও চোখ ঘষে নেয়। চোখের জলগুলো যে বড্ড নির্লজ্জ, সময় অসময় দেখে না, শুধুই করায়। রাতে ঈশার পায়ে যখন আদি মলম লাগিয়ে দিতে ব্যস্ত, ঈশা তখন দু চোখ ভরে দেখে আদিকে। এই মানুষটাকে সে কত দিন দেখবে না, কত মাস দেখবে না। দিনগুলো খুব খারাপ কাটবে ঈশার। প্রত্যেকটা দিনই তো শুরু হয় ডক্টরকে দেখে। তাহলে সেই ডক্টর যদি না থাকে? ঈশা ডুকরে উঠল। আদিও ভরকে যায়। চমকে ঈশার দিকে তাকায়। চোখের জল দেখে আদি খুশিতে আটখানা হয়ে যায়। তার চোখ জোড়া খুশিতে চকচক করে উঠল। সে মিষ্টির খুব কাছে গিয়ে বসলো। কিছু বলার আগে মিষ্টি ডুকরে উঠল। ফোপাতে ফোপাতে বলল, আমার টেডি বিয়ার চাই, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। আদি চট করে দূরে সরে দাঁড়ালো। এক রাজ ঘৃণা, রাগ, অভিমান ছুড়ে মাথা নাড়িয়ে নানা করে বলল, না, এ আমার মিষ্টি নয়। আমার মিষ্টি শুধুই আমায় দূরে ঠেলে দেবে কেন একটা সামান্য টেডি বিয়ারের জন্য? টেডি বিয়ার কি আদির চাইতেও বেশি মূল্যবান? কখনোই আদির মিষ্টি নয় এই মেয়ে, কখনোই না। মধ্যরাত। বিষণ্ণ মুখে বসে রইল মিষ্টি খাটের এক কোনায়। মুখে নেই সামান্যতম হাসির ছিটে ফোঁটা, চোখে ঘুমও নেই। তার পাশে প্রতিদিন ঘুমিয়ে থাকা ছেলেটি আজ নেই। সে বারান্দায় গিয়েছে সেই কখন, আর আসেনি। মিষ্টির ছেলেটার উপর রাগ উঠছে। এই ছেলেটা না ঘুমিয়ে এত রাতে বারান্দায় কি করছে? সে যখন এসব ভাবনায় মগ্ন, হঠাৎ তার সামনে ছুটে এলো লাল টকটক একটি বেনারসি শাড়ি, তার বিয়ের শাড়ি। সে শাড়িটা হাতে নিয়ে চকিতে তাকাতেই দেখতে পেল ফোলা ফোলা চোখ মুখের ছেলেটিকে। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ছেলেটি বসে পড়ে তার মুখপানে। চোখে চোখে ইশারা করে বলে, শুধু একটি বার মিষ্টি, তোমাকে বউ রূপে দেখতে চাই। আর কখনোই এমন অন্যায় আবদার করব না। তুমি রাগ করো না প্লিজ, শুধু একটি বার। আদির বোকা বোকা চাহনি আর বোকা বোকা আবদার শুনে মিষ্টি বিষম খায়। কিছু বলার আগেই আদি আবারও হাতের কবজি দিয়ে চোখ মুছে নিল, চলেও গেল। মিষ্টি শাড়িটা হাতে নিয়ে বসে রইল কিছুক্ষণ। আকাশ পাতাল ভাবলো। এই শাড়িটা পরে সে ডক্টরের বউ হয়ে এসেছে এই বাড়িতে। শাড়িটা সে নিজের কাছে রেখে দেবে, কাউকে দেবে না। শাড়িটা গায়ে দিতেই তার নিজেকে মনে হলো সে এক নতুন বধূ। অথচ পেরিয়ে গেছে বিয়ের 7 মাস। ঘরের মৃদু মৃদু ডিম লাইটের আলোয় জলজল করছে মেয়েটির মিষ্টি মুখ। ছেলেটি তো তাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চেয়েছিল, তাহলে কোথায় সে? ঈশা ঠাঁই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ডাকলো, ডক্টর। তার পেছনে কারো গাঢ় নিঃশ্বাস পড়ার আওয়াজে সম্বিত ফিরল। সে সাথে সাথে পিছু ফিরল। ছেলেটির বুকের কাছে গিয়ে পড়ল। চোখ তুলে তাকাতে ছেলেটির চোখে চোখ পড়ে। ছেলেটির ভয়ঙ্কর দৃষ্টি সে আর উপেক্ষা করতে পারল না, যেন ডুবে গেল নিমেষেই। কথা হারিয়ে ফেলল, কি বলবে খুঁজেও পায় না। ছেলেটি তার মাথা শাড়ির আঁচল দিয়ে ঢেকে দেয়। ঘুমটা মাথায় ছোট্ট বউটির তার, এটা ভেবে স্বস্তি মেলে। ও ধীরে ধীরে অস্বস্তি আবারও দানা বাঁধতে শুরু করে। পিটপিট করে তাকানো মেয়েটির চোখে চোখ রেখে সে বুঝিয়ে দিল, তুমি আমার সাথে অন্যায় করছো মিষ্টি, এর মাসুল দিতে হবে তোমায়। মিষ্টি তো কিছুই বুঝলো না। আদি কপাল ঠেকালো মিষ্টির কপালে। দুই কানের পেছনে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরলো মিষ্টির মুখ। কপাল থেকে শুরু করে ভেজা স্পর্শে রাঙিয়ে দিল মিষ্টির পুরো মুখ। মিষ্টি গাল বেয়ে পড়া চোখের জলও মুছে নিল আদি। মন কেমন করা অনুভূতিরা আজ গাঢ় থেকে গাঢ় হলো যেন। মিষ্টি হারিয়ে গেল ডক্টরের চোখের চাহনিতে। কথা বলাও ভুলে যায়। দূরে সরিয়ে দিতে গিয়েও পারল না। যেন তার শক্তি ফুরিয়ে এসেছে। পুরো ঘরটাতে যেন বকুল ফুলের সুগন্ধ মোমো করছে। আজ ভালোবাসা হাতের মুঠোয় এসে ধরা দিল। মিষ্টির প্রেমে ডুবে গেল ডক্টর। ভালোবাসায় মাখামাখি হলো দুজন। রচিত হলো ভালোবাসার কাব্য মালঞ্চ। দুজন হারিয়ে গেল দুজনাতে। দুইটা গাড়ি এসে দাঁড়ালো চৌধুরী বাড়ির গেটের কাছে। প্রয়োজনীয় জিনিসপত্র সব এক গাড়িতে। অন্য গাড়িতে আলিয়া, আইমি আর আদি বসবে। শেষমেশ আজিজ চৌধুরী যাচ্ছে না। পুরো বাড়ি খুঁজে কোথাও পাওয়া গেল না আদিকে। ঈশা দৌড়ে ছাদে গেল। আদির পিছু গিয়ে দাঁড়ালো। ডাকলো, ডক্টর। আদি ঘাড় ঘুরিয়ে তাকালো। ভ্রু উপরে তুলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমি চলেই যাব মিষ্টি, তোমার এত তাড়াহুড়ো কেন? ঈশা হকচকিয়ে বলল, আচ্ছা আমি নিচে যাচ্ছি। আদি তার হাত ধরে টান দিল। সামনাসামনি দাঁড় করিয়ে তার গলার এক পাশে কাঁধের কাছাকাছি দেখিয়ে বলল, আমার এখানে খুব জ্বলছে মিষ্টি। ঈশা অবাক হলো। বড় বড় চোখ নিয়ে বলল, আমি করেছি? আদি রেগে বলল, তো কে করবে আর? ঈশা চোখ নামিয়ে নিল। ঘাড় ঘুরিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি মলম আনছি, আর চলবে না। আদি তাকে ছাড়ল না, টেনে ধরল। ঈশার হাত বুকে রেখে বলল, এখানেও জ্বলছে মিষ্টি, এখানের চাইতেও এখানটা বেশি জ্বলছে। কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না, খুব নিষ্ঠুর তুমি।
মিষ্টি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নেয়, নিচে নেমে আসে। আদি ছাদের রেলিংয়ে হাতে ইচ্ছে মতো আঘাত করে। মিষ্টি চুপচাপ সব জিনিসপত্র গোছগাছ করে দেয়। আইমি এসেই তাড়া দেয়। আদি আর চোখে মিষ্টির দিকে তাকায়। তার প্রচন্ড রকম রাগ হয় এই মেয়েটার প্রতি। এত নিষ্ঠুর মেয়ে কি করে হয়? রুমে গিয়ে সে আবারও মিষ্টির চোখে পড়ার চেষ্টা করে, কিন্তু মিষ্টি তার দিকে ফিরেও তাকায় না। আলিয়া চৌধুরী ডাকতে আসে। মিষ্টি সব জিনিসপত্র দিয়ে ফেলে দারোয়ানকে। গাড়িতে নিয়ে যায় সবকিছু। আদি শক্ত ভঙ্গিতে চেয়ে থাকে মিষ্টির দিকে। যখন দেখলো সে মিষ্টির কাছে আবারও অবহেলিত, তখন সে নিজ সিদ্ধান্তে অটল থাকলো। মিষ্টিকে সে চরম শাস্তি দেবে, চরম শাস্তি। তারপরও তার দু চোখ টলমল করে উঠল। শেষ মুহূর্তেও কি মিষ্টি একবার ভালোভাবে কথা বলবে না তার সাথে? মিষ্টির বিয়ের শাড়িটা নিজের কাছে রেখে দিল। বলল, এই শাড়িটা আমার কাছে থাকুক। মিষ্টি দেবে? মিষ্টি সাথে সাথে অন্যদিকে মুখ করলো। এলোমেলো ভাবে কাঁদলো। আদিও অন্যদিকে মুখ করলো, পাঞ্জাবির হাতায় চোখ মুছলো। আবারও তার কণ্ঠ ধরে আসলো। একটি বকুল ফুলের মালা দিয়ে বলল, এটি আমি তোমার জন্য গেঁথেছি মিষ্টি। আমায় ভুল বুঝেছ। আদি শুধু মিষ্টির জন্যই মালা গাঁথে, তুমি সেটাও বুঝলে না। ঈশা নিঃশব্দে কাঁদলো, আদির দিকে তাকালো না। আদি আবারও বলল, আমি ফিরে আসার পর তুমি এই শুকনো বকুল ফুলের মালা তোমার খোঁপায় দিয়ে সাজবে। আমি ফিরে আসবো, সত্যি। আর নিজের একটি পাঞ্জাবি ঈশার হাতে তুলে দিয়ে বলে, এই পাঞ্জাবিটা আমার খুব প্রিয়, এটি তোমার কাছে রাখবে, আমি এসেই যেন পাই। খুব যত্নে রাখবে মিষ্টি। ঈশা পাঞ্জাবিটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আদি বসে পড়ে খাটে, মাথা চেপে ধরে, বলে, তুমি কেন আমায় আটকাচ্ছ না মিষ্টি? ঈশা আলিয়ার পায়ের কাছে এসে পড়ে। আইমি আদির চৌধুরী ভরকে যায়। ঈশা কাঁদতে কাঁদতে বলে, ওনাকে আমার কাছে রেখে যান। আমি কথা দিচ্ছি পুরোপুরি সুস্থ করে তুলবো আমি তাকে। আপনাদের ছেলেকে আপনাদের কাছে ফিরিয়ে দেবো, কিন্তু আমার চোখের আড়াল করবেন না। আমি কথা রাখবো, ওনাকে নিয়ে যাবেন না, আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন না। সবাই বিরক্ত হয় ঈশার কথায়। বলে, যেখানে আদি রাজি হয়েছে সেখানে এত বড় সুযোগ আমরা কেন মিস করব? তোমাকে তো ভালো মনে করেছিলাম, এখন দেখছি তুমি বড়ই সুবিধাবাদী একটা মেয়ে। সত্যি সত্যি তুমি নিজেকে এবারের বউ মনে করে নিয়েছো নাকি? ঈশা নিজের কাজে নিজেই লজ্জিত হয়। ডক্টর কি তাকে পাগল বানিয়ে ছেড়েছে? ঈশা ছুটে আসলো। ততক্ষণে আদি নিচে নেমে এসেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আলিয়া আর আইমি নিচে নেমে আদিকে দেখে খুশিতে আটখানা। ঈশার দিকে তাকিয়ে বলল, দেখেছো, আদি চলে যাওয়ার জন্য অলরেডি নেমে এসেছে। ঈশা ফুঁপিয়ে কেঁদে উঠল। আদি তাকানোর সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। আফিকে দেখা গেল। ঈশা দেখেও যেন দেখলো না। বাড়ির কাজের লোকের পিছু পিছু সে দৌড়ে গেল। আদি গাড়িতে উঠে বসার আগেই পিছু করলো, দেখা গেল না মিষ্টিকে। মিনি গাড়ির ভেতরে খাঁচার ভেতর অনবরত ডানা ঝাপটালো। আইমি ছেড়ে দিতেই মিনি উড়ে এলো মিষ্টির কাছে। মিষ্টির গালে গাল ঘেঁষে আদর করলো, ডাকলো, মিষ্টি গুড বাই। তারপর উড়াল দিল আইমির কাছে। আইমির ডাকে আদির সম্বিত ফিরল। আইমির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দিকবিদিক না দেখে দৌড়ে আসে মিষ্টির কাছে, ঝাপটে গিয়ে জড়িয়ে ধরে। এবার প্রকাশ্যে কেঁদে দেয়, পুরোটাই বাচ্চাদের মতো। একবার চোখ মুছে আরেকবার কেঁদে কেঁদে বলে, মিষ্টি, আই হেট ইউ, রিয়েলি হেট ইউ। তুমি খুব কষ্ট পাবে মিষ্টি, খুব। আমার চাইতেও বেশি কষ্ট পাবে। তুমি কাউকে বলতেও পারবে না তোমার কষ্টের কথা, দেখাতেও পারবে না তোমার চোখের পানি, দেখাতেও পারবে না। আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। দূরে ঠেলে দেওয়ার শাস্তি তুমি ঠিকই পাবে, ঠিক। ঈশা যখন পাথরের মতো দাঁড়িয়ে থাকে, আদি কিছু দূর এগিয়ে গিয়ে আবারও ফিরে আসে। মিষ্টির মুখ আঁকড়ে ধরে বলে, এই মিষ্টি, আমি, এই আদি, এই ডক্টর তোমাকে ভালোবেসেছে, কিন্তু তুমি ভালোবাসোনি, একটুও বাসোনি। তুমি এই ডক্টরের জন্য ঠিকই কাঁদবে মিষ্টি, ঠিকই কাঁদবে। কি আশ্চর্য! সবার অবাক দৃষ্টি উপেক্ষা করে আদি গাড়িতে গিয়ে বসে পড়ে। একটিবারও ফিরে তাকালো না, কারো কথাই কান দিল না। আইমি শুধু অবাক চোখে চেয়ে দেখলো আদির কান্না। আদি কাঁদছে একটা বাইরের মেয়ের জন্য, এটাও দেখার ছিল। কাজের লোকের ভিড়ে ঈশা দাঁড়িয়ে থাকলো, শুধু চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে থাকলো নির্নিমেষ। চিৎকার করে ডেকে উঠলো, ডক্টর যাবেন না, যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না। আমাকে আপনার মতো করে কেউ ভালোবাসে না ডক্টর, আপনি যাবেন না। কে শোনে কার কথা? পুরো চৌধুরী বাড়িটাই যেন হয়ে গেল নির্জীব। ঈশা ফিরে তাকালো চৌধুরী বাড়ির দিকে। কি অদ্ভুত, বাড়িটাতে কেউ নেই, পুরো শব্দহীন। মিষ্টি ডাকটা আর ভেসে আসে না। কেউ জোরে চিল্লিয়ে ডাকে না মিষ্টি বলে। শুধু অন্ধকার সিঁড়ির রেলিং হাতড়ে হাতড়ে মিষ্টির মুখ দিয়ে বের হয়, ডক্টর, আপনি কোথায়?